শুনতে পাচ্ছ কথা আমার? জি স্যার, শুনতে পাচ্ছি। রাইট। তো বডির কিছু ডিফেন্স মেকানিজম আছে, এই ডিফেন্স মেকানিজমের মাধ্যমে সে ভাইরাস ইনফেকশনকে তোমার শরীরে রেজিস্ট করে। তো এখানে ফার্স্ট লেয়ার অফ ডিফেন্স যদি বলি আমরা, তাহলে ফিজিক্যাল ব্যারিয়ার আছে শরীরে, ঠিক আছে? ফিজিক্যাল ব্যারিয়ার, যা স্কিন সবচেয়ে বড় ব্যারিয়ার, ঠিক আছে? স্কিন সবচেয়ে বড় ব্যারিয়ার। এর পরে ব্যারিয়ার আছে কিছু আমাদের ন্যাচারাল ওপেনিং গুলোতে কিছু ব্যারিয়ার আছে। ন্যাচারাল ওপেনিং গুলোতে যেমন কিছু ব্যারিয়ার আছে, তো সেগুলো ব্যারিয়ার গুলো এরকম যে শরীরের ভিতরে যেন অর্গানিজম এন্ট্রি করতে না পারে, যার কারণে এই ন্যাচারাল ওপেনিং গুলোকে কন্টিনিউয়াস ক্লিন করা হয়, শরীর ক্লিন করতে পারে। সেটি হলো এক ধরনের ন্যাচারাল ব্যারিয়ার। আর কি? নরমাল ফ্লোরা, অর্থাৎ শরীরের মধ্যে শরীরের কিছু কিছু পার্টসে, বিশেষ করে ইন্টারনাল অর্গানে কিছু মাইক্রো অর্গানিজম আছে, ন্যাচারাল ইনহেবিটেন্ট আর কি। এরা এরা হলো ইউজফুল মাইক্রো অর্গানিজম। যখন কোনো প্যাথোজেনিক মাইক্রো অর্গানিজম এন্ট্রি করে, তখন এই নরমাল ফ্লোরা বা ইউজফুল মাইক্রো অর্গানিজম গুলোকে তাদেরকে বের করে দেয় অথবা কিল করে, ডিস্ট্রয় করে ফেলে, ঠিক আছে? এটা হলো ফার্স্ট লাইন অফ ডিফেন্স। সেকেন্ড লাইন, সেটি হলো ফোকাসড রেসপন্স, অর্থাৎ লোকালাইজড কিছু রিয়াকশন শরীরের হয়, ঠিক আছে? যেমন কোনো জায়গায় হলো তোমার ট্রমা হলো, সে জায়গায় ইনফ্লামেশন হয়। এই ইনফ্লামেশন হওয়াটাই এক ধরনের ডিফেন্স মেকানিজম। বডি ডিফেন্সের জন্য এই ইনফ্লামেশন হয়ে থাকে, সেখানে কিছু ইনফ্ল্যামেটরি সেল আসে এবং এই সেলগুলো ইনভেডিং অর্গানিজম গুলোকে ডিস্ট্রয় করে, ঠিক আছে? সেটি হলো লোকালাইজড রেসপন্স। আর থার্ড লাইন ডিফেন্স হলো শরীরের স্পেসিফিক ইমিউনিটি, অর্থাৎ ফার্স্ট লাইন ডিফেন্স যদি ভেদ করে এবং সেকেন্ড লাইন ডিফেন্স ভেদ করে যদি একদম সার্কুলেশনে চলে আসে মাইক্রো অর্গানিজম, তখন এর স্পেসিফিক ইমিউনিটি তৈরি হয়। সেই স্পেসিফিক ইমিউনিটি, এটি সেল মেডিয়েটেড ইমিউনিটি হতে পারে অথবা হিউমোরাল ইমিউনিটি হতে পারে। হিউমোরাল ইমিউনিটির ক্ষেত্রে যেটি হয় সেটি হলো অ্যান্টিবডি প্রোডাকশন হয়, ঠিক আছে? স্যার, আপনি যে স্ক্রিনটা শেয়ার দিচ্ছেন এটা একটু ব্লার দেখা যাচ্ছে। যেটা দিচ্ছি, শেয়ার দিয়েছি জি স্ক্রিনটা, স্যার, এটা হ্যাঁ কেন স্পষ্ট স্পষ্ট নয়? না স্যার, কেন? এমনটি তো হওয়ার কথা নয়। কিছু দেখতে পাচ্ছি, এটা স্যার আমার শুরু কাছে থেকে দেখা ব্লার দেখা যাচ্ছে। তাই না? হওয়ার কথা ছিল না, স্যার আমাদের আবার ঠিক আসতেছে। তাই? জি স্যার। ব্লাড দেখা যাচ্ছে। তাই? জি স্যার, জি আমাদের স্যার। কাছে ব্লাড দেখা যাচ্ছে। আগে ঠিক ছিল, এখন ব্লার দেখা যাচ্ছে। তাই? জি আচ্ছা, এটা ক্লোজ করে আবার ট্রাই করি। স্যার।
কালা আসছে। হ্যাঁ কালা। এই কয়জন আসছে? ওরা 2 জন। কত 3 টাকা কত হয়েছে? ও এখন 3 টাকা পে। আচ্ছা তো ওখানে থাকিস আর হলো যে নাট বল্টু স্ক্রু গুলো একটু খেয়াল রাখিস, কোনো কিছু যেন ওরা কাজ শেষে যেন নিয়ে না যায়, ঠিক আছে? হ্যাঁ ওটা থাকিস, বসে থাকিস। তো ঠিক আছে, তো থাকিস যতক্ষণ না কাজ করে ততক্ষণ তো ঠিক আছে। হ্যালো। তো ওরা এখন টিম আর ই করে নিয়ে যায়নি না। হুম 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 হুম। আজকে আজকে কদ্দুর কি মানে ঠিক নেই আর কি। হুম। আচ্ছা আচ্ছা দেখো দেখো দেখো। হুম 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 হুম। আচ্ছা দেখি। তো ঠিক আছে আমরা স্লাইড গুলো দেখতে পাও এখন? জি স্যার দেখতে জি স্যার পাচ্ছি। দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। তো আমাদের এই তাহলে যে ডিফেন্স মেকানিজমে হলো ফার্স্ট লাইন ডিফেন্স আছে, সেকেন্ড লাইন ডিফেন্স আছে, থার্ড লাইন ডিফেন্স আছে। এরা হলো ডিফেন্স মেকানিজমের অংশ। ফিজিক্যাল ব্যারিয়ারে আমরা বলছি যে স্কিন, সেলফ ক্লিনিং এবং নরমাল ফ্লোরা, এগুলো আমরা বলছি স্কিন ইজ অ্যান ইফেক্টিভ ফিজিক্যাল ব্যারিয়ার। এখানে একটি জিনিস খেয়াল রাখবা যে স্কিন যদি কোনো কারণে কেটে যায়, এরোশন হয় অথবা অ্যাব্রাশন হয়, দেখবা যে পরবর্তীতে এটা হিলিং হয়। হিলিং হওয়ার একটি কারণ হলো যে এখানে যদি স্কিন ডিসকন্টিনিউয়েশন থাকে তাহলে মাইক্রো অর্গানিজম ওই দিক দিয়ে ঢুকতে পারে, সেটাকে মাথায় রেখেই এই স্কিনের হিলিং দ্রুত হয়, ঠিক আছে? যেহেতু এটি একটি বড় ব্যারিয়ার, মাইক্রো অর্গানিজম থেকে ইন্টারনাল অর্গানকে প্রোটেকশন দেওয়ার জন্যই এই হিলিংটি দ্রুত হয়। সেলফ ক্লিনিং, এর মধ্যে আছে কাফিং। কাফের মাধ্যমে তোমার রেসপিরেটরি ট্র্যাক্টে কোনো অর্গানিজম এন্ট্রি করলে সেগুলো বের হয়ে আসে। সিনিজিং, যেমন হাঁচির মাধ্যমে কিছু জীবাণু শরীর থেকে বেরিয়ে যায়। মিউকাস ফ্লো ইন দি রেসপিরেটরি ট্র্যাক্ট, দেখবা যে ওই কাফিং এর মাধ্যমেই কিছু মিউকাস রেসপিরেটরি ট্র্যাক্ট থেকে বের হয়ে আসে। ভমিটিং এন্ড ডায়রিয়া যখন হয় তখনও কিন্তু আসলে শরীর থেকে অনেক জীবাণু বেরিয়ে যায়। দেখবা যে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টে ইনফেকশন হলে দেখবা ডায়রিয়া হয়, ভমিশন হয়, সেক্ষেত্রেও কিছু অনেক জীবাণু সেখান থেকে বেরিয়ে যেতে পারে। এছাড়া ইউরিন ফ্লোর মাধ্যমে, ইউরিনেশনের মাধ্যমেও কিছু জীবাণু, ইউরিনারি ট্র্যাক্টের কিছু জীবাণু বেরিয়ে যেতে পারে। সেগুলো হলো সেলফ ক্লিনিং মেকানিজম, শরীরকে নিজে নিজে পরিষ্কার করে রাখে আর কি। আর নরমাল ফ্লোরা যেটি বললাম যে এগুলো নরমালি আমাদের শরীরের ভিতরে থাকে, যখন কোনো প্যাথোজেনিক অর্গানিজম শরীরের ভিতরে ঢুকে তখন তাদেরকে বের করে দেয়। সেকেন্ড লেয়ার ডিফেন্সের কথা বললাম যে ফোকাসড রেসপন্স অর্থাৎ লোকালাইজড রেসপন্স, এখানে লোকাল ডিফেন্স মেকানিজম। এটা মূলত হলো শরীরের কোনো এক জায়গায় যদি মাইক্রো অর্গানিজম এন্ট্রি করে অথবা কোনো ট্রমা হয়, তাহলে সেখানে হলো এই তোমার হলো লোকালাইজড রেসপন্স হয় এবং ইনফ্লামেশন হয়। এই ইনফ্লামেশন হলে পরে ইনফ্লামেশনের কিছু ইনফ্লামেটরি সেল আসে, সেখানে নিউট্রোফিল আসতে পারে, সেখানে ব্যাসোফিল আসতে পারে। এরা এসে এই অর্গানিজম গুলোকে, ম্যাক্রোফেজ আসতে পারে, এসে এখানকার লোকালি এই অর্গানিজম গুলো ডিস্ট্রয় করে।
In inflammation, local changes in the tissue occurs by microbial invasion or tissue damage, result in increased blood flow and the local accumulation of cells that can attack and destroy the invaders. ঠিক আছে, যে লোকালি যখন কোনো টিস্যু ড্যামেজ হয় সেখানে ব্লাড ফ্লো ইনক্রিজ করে এবং সেখানে লোকাল অ্যাকুমুলেশন অফ সেলস হয় এবং এরা অ্যাটাক করে এবং ডিস্ট্রয় করে ইনভেডিং মাইক্রো অর্গানিজম। The cells, neutrophils and monocytes can usually destroy most invading organisms and prevent their spread to uninfected areas of the body. এরা যেন শরীরের অন্য কোনো জায়গায় লোকাল এরিয়া থেকে গোটা শরীরে যেন স্প্রেড হতে না পারে সেজন্য এরা হলো ট্রাই করে। The body also some special enzymes যেগুলো হলো অনেকগুলো স্পেশাল এনজাইমস আছে, যেমন কমপ্লিমেন্ট সিস্টেম আছে, that are triggered by the presence of the invaders to cause microbial destruction. তো এক্ষেত্রে এই কমপ্লিমেন্ট সিস্টেম এরা যে মাইক্রো অর্গানিজম গুলো ইনভেড করে শরীরে তাদেরকে ডিস্ট্রাকশনের ক্ষেত্রে এই কমপ্লিমেন্ট সিস্টেম কাজ করে থাকে। স্যার সরি টু ইন্টারাপ্ট স্যার, স্যার ব্লাডের পরিমাণ বেড়ে যাচ্ছে আস্তে আস্তে, ব্লাডের পরিমাণ আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। এটা কি বাইরের লাইট এসে এফেক্ট করতেছে কিনা আমি বুঝলাম না। না স্যার, বাইরের লাইট না, বাইরের লাইট হলো স্যার স্লাইডগুলোর সাথে একটা গার্ড দেখা যাচ্ছে চতুর্দিক দিয়ে, এটা একটু ওহো আচ্ছা, বাইরের যে গার্ডটা, তাই তো এটা সমস্যা করতেছে। আচ্ছা, স্লাইড গুলো ছোট ফর্মে থাকলে কি দেখতে পাও? না তা তো ব্লার, না স্যার, তাও সমস্যা, মানে আপনার ফুল স্ক্রিনটাই ব্লার দেখা যাচ্ছে। তাই কেন এটি হবে বুঝলাম না। কার সাথে আমাদের লাগলাই স্যার কি নাই? এত ভাইব্রেট। রিফ্লেকশন হচ্ছে সাউন্ড। স্যারকে দেখাচ্ছে না তো, স্যার মনে হয় আউট হয়ে গেছে। হোস্ট আমাদের কিছু বলো। আচ্ছা, এই যে ওয়াসিফকেও তো ব্লার দেখা যাচ্ছে, আসলে ব্লার কি আমার এখানেই সমস্যা না আর সবার ওখানে? সবার মোবাইলে সমস্যা, যারা ল্যাপটপ ইউজ করতেছে তাদের সমস্যা নাই। মোবাইল গুলোতে সবার ব্লার দেখাচ্ছে, আমার সমস্যা হচ্ছে না, কিন্তু মোবাইল প্রবলেম হচ্ছে না, কিন্তু ফোনগুলোতে প্রবলেম হচ্ছে। হ্যাঁ, মামুনকে অনেক সুন্দর দেখাচ্ছে। আমি তো কাউকে দেখতে পাচ্ছি না কেন? এখন ঠিক আছে। এই আসাদ খালি সবাইকে চেহারা দেখাচ্ছে রে। আসাদ, মামুন কি গ্লু এন্ড লাভলি ব্যবহার করিস? চুপ করিস, স্যার আসলে ফিরে আবার। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তুই তো বাসায় না? না না, আমি বাসায় আছি।
ছিলাম এক সময়। ও বাসা চলে গেছিস? হুম। ও, ছিলি এক সময়। আচ্ছা সেটাই রে। আচ্ছা থ্যাংকস। আচ্ছা ঠিক। শুধু বাসা থেকে দেখা যায়। আসাদ লিজেন্ড পাবলিক, এজন্য আসাদকে দেখা যায়। এই ক্লাসেই যত সমস্যা। স্যার হচ্ছে আবার নতুন করে জয়েন করতেছে, সবাই একটু ওয়েট করি। এখন স্ক্রিন দেখতে পাও? জি স্যার, স্ক্রিন দেখতে পাই। জি স্যার, এখন ঠিক আছে। স্যার ক্লিয়ার দেখা যাচ্ছে। স্যার এটা আচ্ছা, বড় করলে তখন হ্যাঁ হচ্ছে বড় বোঝা করলে সমস্যা হচ্ছে আর কি, সেটাই দেখো দেখা যায় কিনা, নাকি আগের জি অবস্থায় স্যার, আবার? এবার ঠিক আছে। এবার ঠিক আছে আচ্ছা স্যার, এখন সব চলে গেছে। আচ্ছা ঠিক আছে। জি স্যার, এখন ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। তো আমাদের এই সেকেন্ড লাইন এবং থার্ড লাইন ডিফেন্সে, থার্ড লাইন ডিফ হলো একটু 10-15 মিনিট পরে আসো। থার্ড লাইন ডিফেন্সে আমাদের হলো স্পেসিফিক ইমিউনিটি তৈরি হয়, সেটি হলো দুই ধরনের ইমিউনিটির কথা আমরা বলেছি, একটি হলো সেল মেডিয়েটেড ইমিউনিটি আর একটি হলো হিউমোরাল ইমিউনিটির কথা বলেছি। এই হিউমোরাল ইমিউনিটিতে মূলত যেটি হয় সেটি অ্যান্টিবডি প্রোডাকশন হয়। তো এখন এই অ্যান্টিবডি কি সেটি তোমরা জানো, অ্যান্টিজেন কি সেটিও জানো। অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি দুটোই আসলে প্রোটিন। তো অ্যান্টিজেনটা হলো ফরেন প্রোটিন, যেটা হলো যখন শরীরে ইন্ট্রোডিউস করা হয় তখন ইমিউন সিস্টেমকে স্টিমুলেট করে। আর অ্যান্টিবডিও হলো প্রোটিন, যেগুলোকে আমরা ইমিউনোগ্লোবুলিন বলে থাকি। এগুলো সাধারণত বি লিম্ফোসাইট থেকে তৈরি হয়ে থাকে। অ্যান্টিজেন যখন বি লিম্ফোসাইটকে স্টিমুলেশন দেয় তখন এই বি লিম্ফোসাইট এটি কনভার্টেড হয় ইনটু প্লাজমা সেলস এবং প্লাজমা সেলগুলো অ্যান্টিবডি প্রোডাকশন করে। ইমিউন সিস্টেমে যেসব সেল ইনভলভ থাকে তার মধ্যে টি লিম্ফোসাইট আছে, বি লিম্ফোসাইট আছে, মনোসাইট অথবা ম্যাক্রোফেজ আছে, ডেনড্রাইটিক সেল আছে এবং ন্যাচারাল কিলার সেল আছে। এরা হলো ইমিউন সিস্টেমে এরা কাজ করে থাকে, ঠিক আছে, আইদার সেল মেডিয়েটেড ইমিউনিটি অথবা অ্যান্টিবডি মেডিয়েটেড ইমিউনিটি অথবা হলো হিউমারাল ইমিউনিটির ক্ষেত্রে। টি লিম্ফোসাইটস রেসপন্স বাই সিক্রেটিং সাইটোকাইনস, এরা সাইটোকাইন সিক্রেশন করে, that regulates the immune response by coordinating the activities of various types of cells. এই সাইটোকাইনস গুলো ইমিউন রেসপন্স কে রেগুলেট করে, ঠিক আছে। সাইটোকাইনস গুলো কিভাবে এই বিভিন্ন ধরনের সেলের অ্যাক্টিভিটি গুলো কোঅর্ডিনেট করে থাকে, ঠিক আছে। এই সেলগুলোর মধ্যে তোমার টি সেলের বিভিন্ন ধরনের তোমার গ্রুপ আছে, হেল্পার টি সেল আছে, সাইটোটক্সিক টি সেল আছে।
এছাড়াও হলো বি সেল আছে, ম্যাক্রোফেজ আছে, মনোসাইট আছে। যাই হোক, এদের সমন্বয়ের মাধ্যমে এই টি লিম্ফোসাইটস সাধারণত হলো ইমিউন রেসপন্সকে রেগুলেট করে থাকে। বি লিম্ফোসাইট যেভাবে কাজ করে থাকে, তোমরা যদি একটু ছবিতে দেখো যে একটি ভাইরাসের সারফেসে তোমার হলো কিছু রিসিপ্টর আছে, সে যাই হোক আর কি। তো এই ভাইরাসগুলো যদি অ্যান্টিজেন হিসেবে কাজ করে থাকে, তাহলে এই অ্যান্টিজেন গুলো শরীরের ভিতরে যে বি সেল আছে, সেই বি সেলের সংস্পর্শে যখন আসে তখন সেলগুলো অ্যাক্টিভেট হয়, বি সেলগুলো অ্যাক্টিভেট হয় এবং অ্যাক্টিভেট হয়ে তারা হলো প্রোজেনি সেল তৈরি করে, যেগুলোকে লিম্ফোসাইটিক সেলগুলোর একটি প্রোজেনি স্টেজের নাম হলো লিম্ফোব্লাস্ট। লিম্ফোব্লাস্ট আবার হইলো ম্যাচিউর বি সেল তৈরি করে। এই বি সেলগুলো দুই ধরনের বি সেল তৈরি করে, একটা হলো মেমোরি সেল আর একটি হলো প্লাজমা সেল। স্যার আরেকবার একটু বললে ভালো হয়। কোনো অ্যান্টিজেন, মনে করো ভাইরাসটাই যদি অ্যান্টিজেন হয়, অ্যান্টিজেন কি আমরা বলেছি যে প্রোটিন পার্টিকেল যারা হলো ফরেইন ইন নেচার, অর্থাৎ শরীরের বাইরের কোনো প্রোটিন পার্টিকেল যদি শরীরের মধ্যে ইন করে তাহলে শরীরের মধ্যে ইমিউন রেসপন্স তৈরি হয়। তো ইমিউন রেসপন্সের জন্য ইমিউন সেল আছে, টি সেল আছে, বি সেল আছে, ম্যাক্রোফেজ আছে, ডেনড্রাইটিক সেল আছে, ন্যাচারাল কিলার সেল আছে ইত্যাদি। এই তোমার এই সেলগুলো এই তোমার ইমিউন সিস্টেমে কাজ করে থাকে। তো আমরা এখানে ছবিতে মূলত বি সেল কিভাবে কাজ করে সেটি দেখাচ্ছি। এখানে ভাইরাসকে অ্যান্টিজেন হিসেবে দেখানো হয়েছে। এই অ্যান্টিজেন শরীরের ভিতরের বি সেল কোথায় থাকবে? বি সেল সাধারণত ব্লাডে থাকে। বি সেল মানে কি? বি লিম্ফোসাইট, ঠিক আছে। টি সেল কি? টি লিম্ফোসাইট। ব্লাডের মধ্যে কয় ধরনের সেল থাকে তোমরা জানো নিশ্চয়ই? ব্রডলি হলো জি স্যার, 3 ধরনের: রেড ব্লাড সেল, হোয়াইট ব্লাড সেল আর প্লেটলেটস। রেড ব্লাড সেল, হোয়াইট ব্লাড সেল আর প্লেটলেটস। এই হোয়াইট ব্লাড সেলগুলোকে আবার ভাগ করা হয়েছে, ঠিক আছে। হ্যাঁ, জি স্যার, হোয়াইট ব্লাড সেলকে দুইটা গ্রুপে ভাগ করা হয়েছে। একটাকে বলা হয়েছে গ্রানুলোসাইটস আর এক গ্রুপ অ্যাগ্রানুলোসাইটস, রাইট। এই অ্যাগ্রানুলোসাইটস গুলোর মধ্যে আছে লিম্ফোসাইট এবং মনোসাইট, আর গ্রানুলোসাইট গুলোর মধ্যে আছে নিউট্রোফিল, ইওসিনোফিল এবং ব্যাসোফিল। এই অ্যাগ্রানুলোসাইটস এর মধ্যে টি লিম্ফোসাইট এবং বি লিম্ফোসাইট, এখানে বি লিম্ফোসাইট কিভাবে হলো ইমিউন রেসপন্স করে থাকে সেটা দেখানো হয়েছে। তো যখন কোনো অ্যান্টিজেন শরীরের মধ্যে ঢুকে এবং বি লিম্ফোসাইটের সংস্পর্শে আসে তখন বি লিম্ফোসাইট গুলো অ্যাক্টিভ হয় অ্যান্টিজেনের সংস্পর্শে এবং তারা প্রোজেনি সেল তৈরি করে, অর্থাৎ তাদের ডটার সেল তৈরি করে, অর্থাৎ তাদের বংশ বৃদ্ধি করে আর কি। লিম্ফোব্লাস্ট হলো এই বি সেলের তোমার লাইফ সাইকেলে একটি অংশ, অর্থাৎ বি সেল ইমম্যাচিউর বি সেল হলো লিম্ফোব্লাস্ট। লিম্ফোব্লাস্টটা বি সেল, ম্যাচিউর বি সেল তৈরি করে, ঠিক আছে। এই ম্যাচিউর বি সেল এর একটি অংশ মেমোরি বি সেল হিসেবে থেকে যায়। এই বি সেলের আরেকটি অংশ প্লাজমা সেলে কনভার্ট হয়। এই প্লাজমা সেল পরবর্তীতে ওই যে অ্যান্টিজেনটা শরীরের মধ্যে ঢুকছে তার এগেনস্টে অ্যান্টিবডি প্রোডাকশন করে। এই অ্যান্টিবডিটা কি করে আসলে? এই অ্যান্টিবডি পরবর্তীতে ওই যে প্রথমে যে অ্যান্টিজেনটা ঢুকেছিল সেটাকে ডিস্ট্রাকশন করে। বুঝতে পারছো কিনা? জি স্যার, বুঝতে বি পারছি। সেল আসলে কি করে? বি সেল মূলত ফাইনালি আউটপুট হলো অ্যান্টিবডি। দেখো তোমরা যদি ডান দিক দিয়ে ঘুরে আসো, লিম্ফোব্লাস্টের পর বি সেল, তারপর প্লাজমা সেল, তারপর অ্যান্টিবডি। এইটুকু বুঝছো কিনা? জি স্যার, বুঝছি। বি সেলগুলো আলটিমেটলি অ্যান্টিবডি প্রোডাকশন করে। তাহলে অ্যান্টিবডি আসলে কি কাজ করে? এই যে সে অ্যান্টিবডি প্রোডাকশন করলো, অ্যান্টিবডি ওই উপরে যে অ্যান্টিজেন আছে সেই অ্যান্টিজেন গুলোর সঙ্গে বাইন্ড হয়ে এই অ্যান্টিবডি গুলোকে নিউট্রালাইজ করে ফেলে অথবা এই অ্যান্টিজেন গুলোকে ডিস্ট্রাকশন করে ফেলে, ঠিক আছে। এভাবেই
বি সেল ইমিউন সিস্টেমে কাজ করে থাকে। বি সেল অ্যান্টিবডি প্রোডাকশনের মাধ্যমে অ্যান্টিজেনকে ডিস্ট্রয় করে। আর বি সেলের কিছু অংশ, সেল পপুলেশনের কিছু অংশ মেমোরি সেল হিসেবে থেকে যায়। ফলে পরবর্তীতে যদি কোনো এই ধরনের এই যে অ্যান্টিজেনটি শরীরে একবার ঢুকেছে, সেকেন্ড টাইম যদি এই অ্যান্টিজেন শরীরের মধ্যে ঢুকে, তখন এই যে মেমোরি সেলগুলো মনে রাখে যে ওই অ্যান্টিজেন একবার শরীরে ঢুকেছিল, পরে সে ইমিউন রেসপন্সটা হলো র্যাপিড হয়, কারণ সে অলরেডি এই অ্যান্টিজেন সম্পর্কে তার একটি ধারণা আছে যে একবার এই ধরনের অ্যান্টিজেন শরীরে ঢুকেছিল, তখন ইমিউন রেসপন্সটা দ্রুত হয়। বুঝতে পারছো? এই বি সেলের কিছু সেল মেমোরি সেল হিসেবে কাজ করে, এগুলো থেকে যায় শরীরে। বুঝতে পারছো কিনা? জি স্যার। কিছু সেল তো কনভার্ট হয়ে গেল প্লাজমা সেলে, বুঝতে পারছো? আর কিছু সেল কি হিসেবে থাকলো? মেমোরি সেল হিসেবে। অ্যান্টিবডি প্রোডাকশন করে কিন্তু প্লাজমা সেলগুলো, ঠিক আছে? আর মেমোরি সেলগুলো শরীরের মধ্যে থেকে যায়। পরবর্তীতে কোনো সময় যদি আবার ওই অ্যান্টিজেনটা আবার শরীরে ঢুকে, তখন সে মেমোরাইজ করতে পারে যে এক সময় আমার শরীর এই অ্যান্টিজেন দ্বারা এফেক্টেড হয়েছিল, তখন দ্রুত ইমিউন রেসপন্স হয়। বুঝতে পারছো কথাটা? তখন কি স্যার এই মেমোরি বি সেলটা আবার প্লাজমা সেল হয়ে অ্যান্টিবডি তৈরি করে? হ্যাঁ, এই মেমোরি সেলটাই হলো তখন হলো অ্যাক্টিভেট হয়ে লিম্ফোব্লাস্টে পরিণত হয়, লিম্ফোব্লাস্টের মাধ্যমে আবার বি সেল হয়। এই বি সেলের তখন আরেকটি কিছু অংশ হলো মেমোরি সেল হিসেবে থেকে যায়, আর এই বি সেলের কিছু অংশ প্লাজমা সেলে পরিণত হয়, প্লাজমা সেল পরে অ্যান্টিবডি। এটাই হলো সাইকেল। স্যার তাহলে অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন গুলা কি এই পদ্ধতিতে কাজ করে? অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন গুলো এই পদ্ধতিতে কাজ করে। হ্যাঁ, করে। জি স্যার। এখানে এই আমরা টি সেলের কথা বললাম যে টি সেল কিছু তোমার কেমিক্যালস এরা হলো রিলিজ করে আর কি, যেটাকে আমরা হলো ইনফ্লামেটরি মেডিয়েটর বলে থাকি। তার মধ্যে একটির নাম হলো এমএইচসি। এগুলো হলো মেজর হিস্টো কম্প্যাটিবিলিটি কমপ্লেক্স বলে। এরা এই তোমার টি সেল মেড দিতে সহায়তা করে থাকে। এখানে দেখো যে প্রথমেই একটি টি সেল দেখানো হয়েছে ব্লু কালারের, মাঝখানে ওর সঙ্গে কার্ভ একটি স্ট্রাকচার, এটা হলো টি সেল রিসিপ্টর, অর্থাৎ কি রিসিভ করবে সে অ্যান্টিজেনকে রিসিভ করবে, ঠিক আছে? টি সেল তো আসলে টি লিম্ফোসাইট, এরাও হলো ইমিউন সিস্টেমের সেল। এর সারফেসে রিসিপ্টর আছে। কিসের রিসিপ্টর? ওই যে ভাইরাস অথবা অ্যান্টিজেন যে ঢুকবে তার রিসিপ্টর আছে, অ্যান্টিজেন ঢুকে ওই রিসিপ্টরে আটকে যায়। ফলে কি হয়, তখন পরবর্তীতে এই তোমার এরা কি সিক্রেশন করে? এমএইচসি, এটা কেমিক্যাল মেডিয়েটর, ঠিক আছে, ইনফ্লামেটরি মেডিয়েটর। এখানে এই ইনফ্লামেটরি মেডিয়েটর সিক্রেশন হওয়ার পরে তোমার অ্যান্টিজেন প্রেজেন্টিং কিছু সেল আছে, সেখানে এই অ্যান্টিজেনটি ইন করে আর কি, অর্থাৎ এই অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল ওই অ্যান্টিজেন গুলোকে ধরে ফেলে এদেরকে ব্রেক ডাউন করে। এই অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল আবার কারা? এই অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল হলো ম্যাক্রোফেজ, ডেনড্রাইটিক সেল এবং তোমার লিম্ফোসাইটো, বি সেল অনেক সময় অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল হিসেবে কাজ করে। এরা আগে এই অ্যান্টিজেনটাকে এনগালফ করে ফেলে এদেরকে ব্রেকডাউন করে পরবর্তীতে এরা ছোট ছোট পার্ট হিসেবে সারফেসে যখন এক্সপ্রেস করে তখন ওইখানে আবার হলো বি সেল আসে, বি সেল এসে তার সংস্পর্শে আসে। বি সেল গুলো আবার হলো অ্যাক্টিভেট হওয়ার প্রক্রিয়াটা হলো যে বি সেল অ্যাক্টিভেশনের পরে লিম্ফোব্লাস্টে পরিণত হবে, লিম্ফোব্লাস্ট তোমার হলো আবার ম্যাচিউর বি সেল তৈরি করবে, ম্যাচিউর বি সেল তোমার প্লাজমা সেল তৈরি করবে, প্লাজমা সেল তোমার অ্যান্টিবডি প্রোডাকশন করবে, আর কিছু বি সেল মেমোরি সেল হিসেবে থেকে যাবে।
আচ্ছা, এটা পুরো সাইকেলটা একসঙ্গে না দেখালে বুঝতে পারবা না। আর এখানে টি সেল গুলো তোমাদের দেখানো হয়েছে যে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের শরীরের ভিতরে ঢুকে পড়ার পর স্যার সেখানে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলটা কি মানে ওখানে অ্যান্টিজেন মানে অ্যান্টিজেনটাকে এনগাল্ফ করে। অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলটা প্রথমেই হলো অ্যান্টিজেনটাকে এনগাল্ফ করে। যেমন ম্যাক্রোফেজ আছে, ম্যাক্রোফেজের নাম শুনেছো নিশ্চয়ই। জি স্যার। ম্যাক্রোফেজ কি আসলে? এক ধরনের মনোসাইট। হুম। ম্যাক্রোফেজের কাজ ফ্যাগোসাইটিক সেল, রাইট, ফ্যাগোসাইটিক সেল, ফ্যাগোসাইটিক রাইট, ফ্যাগোসাইটিক সেল। এই ফ্যাগোসাইটিক সেলের কাজ কি মূলত? ফ্যাগোসাইটিক সেল হইলো অ্যান্টিজেনকে এনগালফ করে ফরেন পার্টিকেল গুলারে। এনগাল্ফ করে, রাইট, ফরেন পার্টিকেলকে এনগাল্ফ করে। ওই এনগাল্ফ করার পর তার হলো এনজাইমিক কিছু ব্রেকডাউন করে, ঠিক আছে? ব্রেকডাউন করে ভেঙে ভেঙে ছোট ছোট টুকরাতে পরিণত করে, ঠিক আছে? এই অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল পরবর্তীতে এমএইচসি মলিকিউল, এগুলো আবার এমএইচসি মলিকিউলের হেল্প নেয়। মেজর হিস্টো কম্প্যাটিবিলিটি কমপ্লেক্স, এই মেজর হিস্টো কম্প্যাটিবিলিটি কমপ্লেক্স মূলত হলো হেল্পার টি সেল থেকে আসে, ঠিক আছে? তাদের সহায়তা নিয়ে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল এই যে অ্যান্টিজেনটাকে সে এনগাল্ফ করেছে সেটি হলো সারফেসে এক্সপ্রেস করে, ঠিক আছে? সারফেসে এক্সপ্রেস করে। এই হেল্পার টি সেলের সারফেসে হলো CD4 মার্কার থাকে, অর্থাৎ হেল্পার টি সেলগুলো চেনার উপায় হলো তাদের হলো সেল ডিফারেন্সিয়েশন ফ্যাক্টর আর কি, সিডি বলে আর কি, ঠিক আছে? হেল্পার টি সেলের সহায়তায় এরা এই অ্যান্টিজেন গুলোকে বি সেলের কাছে নিয়ে যায়। বি সেল অ্যাক্টিভেশন হয়ে লিম্ফোব্লাস্ট হয়, আর তোমার মেসুর বি সেল হয়, তারপরে হলো প্লাজমা সেল হয়, অ্যান্টিবডি প্রোডাকশন করে। উপরে ডান দিকে যদি দেখো, এছাড়া হেল্পার টি সেল আবার এই অ্যান্টিজেনটাকেই আবার হলো ম্যাক্রোফেজের কাছে দিয়ে দেয়। সেটা হলো ওখানে হলো অ্যান্টিবডি তৈরি হয়, অ্যান্টিবডি যে অ্যান্টিজেনটা ঢুকেছে সেই অ্যান্টিজেনকে ডিস্ট্রয় করে। আর ম্যাক্রোফেজ কি করে? ম্যাক্রোফেজ আবার হলো ওই অ্যান্টিজেন পার্টিকেল গুলোকে হলো এনগাল্ফ করে তারা সেলের মধ্যেই হলো ডিস্ট্রয় করে ফেলতে পারে। আর আছে ন্যাচারাল কিলার সেল, তাও এক ধরনের টি সেল। এরা মূলত বিশেষ করে হলো ডেড সেল এবং ক্যান্সার সেল গুলোকে এনগাল্ফ করে ডিস্ট্রয় করে ফেলে। ন্যাচারাল কিলার সেল মূলত যেগুলো সেলগুলো হলো শরীরের ক্ষতিকর সেই সেলগুলোকে এনগাল্ফ করে ডিস্ট্রয়, বিশেষ করে ক্যান্সার সেলগুলোকে তারা এনগাল্ফ করে ডিস্ট্রয় করে ফেলে, ঠিক আছে? টি সেল মূলত এখানে হেল্পার টি সেলের কাজ দেখানো হয়েছে। টি সেল কিন্তু আসলে তোমার একাধিক টি সেল আছে, হেল্পার টি সেল আছে, সাইটোটক্সিক টি সেল আছে, ঠিক আছে? স্যার বলো। স্যার এই যে CD4 এটা কি স্যার ওয়ান কাইন্ড অফ ওর হলো প্রোটিন পার্টিকেল? হেল্পার টি সেলের মার্কার, অর্থাৎ হেল্পার টি সেল এটা হলো সিডি মার্কার বলে আর কি। এই সেলগুলোকে সেল ডিফারেন্সিয়েশন ফ্যাক্টর বলে, অর্থাৎ একটি সেল কি ধরনের সেল তার সারফেস অ্যান্টিজেন দেখে ডিটেক্ট করা যায়। এগুলো আসলে মলিকুলার লেভেলের বিষয়, ঠিক আছে? টি সেল, টি লিম্ফোসাইট কিন্তু তুমি মাইক্রোস্কোপে দেখেও চিনতে পারো, বা টি লিম্ফোসাইটের মধ্যেও তোমার হলো তোমার টি লিম্ফোসাইটেও তোমার হলো ভিন্ন ভিন্ন ধরনের টি লিম্ফোসাইট আছে। যেমন ওই যে আমি বললাম যে হেল্পার টি লিম্ফোসাইট, সাইটোটক্সিক টি লিম্ফোসাইট, ঠিক আছে? তো এখন এই হেল্পার টি লিম্ফোসাইট কোনগুলো সেটি কি করে বুঝবা? ওর সারফেসে যদি সারফেস অ্যান্টিজেন যদি CD4 হয় তাহলে সেগুলো হলো হেল্পার টি সেল। বুঝতে পারছো কথাটা? অর্থাৎ এটা এক ধরনের ফ্ল্যাগ। স্যার ওই যে MHC2 এটা আরেকবার স্যার। হ্যাঁ হ্যাঁ, যে MHC স্যার যে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের উপরে স্যার MHC। এমএসসি হলো এক ধরনের হলো সাইটোকাইন। সাইটোকাইন হলো অর্থাৎ হলো এরা সেল থেকে সিক্রেটেড কিছু ম্যাটেরিয়ালস, ঠিক আছে?
এর মধ্যে সাইটোকাইনস গুলো, অনেকগুলো সাইটোকাইন আছে শরীরে, বিশেষ করে এদেরকে ইনফ্লামেটরি মেডিয়েটর অনেক সময় বলা হয়। তোমরা নাম শুনে থাকবা, হিস্টামিন, সিরোটোনিন, ব্রেডিকাইনিন, এরা হইলো সাইটোকাইনস। এই এমএইচসিও এক ধরনের সাইটোকাইন। এগুলো সাধারণত হইলো টি সেল থেকেই তৈরি হয়ে থাকে। টি সেল থেকে MHC2 অর্থাৎ মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স ক্লাস 2 বলে এদেরকে। MHC1 আছে, MHC2 আছে। তো এই MHC2 এর সহায়তা নিয়ে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলটা তার ভিতরের অ্যান্টিজেনটাকে সারফেসে এক্সপ্রেস করে, আর সেলের সারফেসে এক্সপ্রেস করে। বুঝতে পারছো? এক্সপ্রেসড হলে পরে হেল্পার টি সেল ওখানে যায়। হেল্পার টি সেল পরবর্তীতে এই অ্যান্টিজেনটাকে বি সেলের কাছে নিয়ে যায়, বি সেলের এক্সপোজারে নিয়ে আসে, তার সংস্পর্শে নিয়ে আসে। তো বি সেলের এক্সপোজারে সংস্পর্শে নিয়ে আসলে সেটা বি সেল যেভাবে অ্যান্টিবডি প্রোডাকশন করে সেইভাবে অ্যান্টিবডি প্রোডাকশন করে অ্যান্টিজেনটাকে ডিস্ট্রয় করে ফেলে। হেল্পার টি সেল এই অ্যান্টিজেনটাকে, যে অ্যান্টিজেনটাকে সে পেয়েছে ওই যে ওখান থেকে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের কাছ থেকে, সেটাকে নিয়ে এসে ম্যাক্রোফেজের কাছে নিয়ে যায়। ম্যাক্রোফেজ পরে ওই তোমার ওই অ্যান্টিজেনটাকে এনগাল্প করে এনজাইমিক ডাইজেশন করে ফেলে। এছাড়াও হতে পারে এই অ্যান্টিজেনটা যদি বড় হয় সেক্ষেত্রে হেল্পার টি সেল এটাকে ন্যাচারাল কিলার সেলের কাছে নিয়ে আসে। ন্যাচারাল কিলার সেল ওই পুরো অ্যান্টিজেন পার্টিকেলটাকে এটাও এনগাল্প করে হলো এনজাইমিক ডাইজেশন করে ফেলে। এটি হলো হেল্পার টি সেল কিভাবে অ্যান্টিবডি এই ইমিউন সিস্টেমে কাজ করে তার একটি পাথওয়ে দেখানো হয়েছে। কি বুঝতে কষ্ট হচ্ছে? আচ্ছা, এগুলো আমরা আরো ডিসকাশন করব। তোমার হলো আসলে ইমিউনোলজি এবং সিরোলজি নামে একটি সাবজেক্ট আছে তোমার এই ভাইরোলজির পরেই, বুঝতে পারছো? সেখানে আমরা ডিটেলস আলোচনা করব। এখানে প্রাথমিকভাবে দুটো জিনিস তোমাদের মনে রাখতে হবে, যে ইমিউন সিস্টেমে দুই ধরনের সেল আছে, একটি হলো টি সেল আর একটি হলো বি সেল। টি সেল সাধারণত হলো সেল মেডিয়েটেড ইমিউনিটি, অর্থাৎ সেলই হলো ইমিউনিটি তৈরি করে, অর্থাৎ সেলটাই অ্যান্টিজেন গুলোকে ডিস্ট্রয় করে ফেলে। আর বি সেল সরাসরি সেলকে ডিস্ট্রাকশন করে না, সে অ্যান্টিবডি প্রোডাকশন করে। এই অ্যান্টিবডি অ্যান্টিজেন গুলোকে নিউট্রালাইজ করে। আমার কথা কি বুঝতে পারছো কিনা? স্যার বি সেল কি বললেন? বি সেল অ্যান্টিবডি প্রোডাকশন করে। বি সেল প্লাজমা সেলে কনভার্ট হয়ে অ্যান্টিবডি প্রোডাকশন করে। এই অ্যান্টিবডি অ্যান্টিজেন গুলোকে ডিস্ট্রয় করে। সেটি হলো বি সেলের ইমিউন সিস্টেমে কাজ করার মেকানিজম। আর টি সেল গুলো সরাসরি অ্যান্টিজেন গুলোকে ডিস্ট্রয় করে ফেলে। ওরা কোনো অ্যান্টিবডি প্রোডাকশন করে না, ওরা নিজেই এনগাল্প করে নষ্ট করে ফেলতে পারে, এনজাইমিক ডাইজেশন করতে পারে। কি বুঝতে পারছো টি সেল এবং বি সেলের মধ্যে পার্থক্য? বুঝতে পারো না? টি সেল ডিরেক্ট ডিস্ট্রয় করে। হ্যাঁ, ডিরেক্ট ডিস্ট্রয় করে। টি সেল গুলো সরাসরি অ্যান্টিজেনকে ডিস্ট্রয় করে ফেলে, বাট বি সেল গুলো সরাসরি ডিস্ট্রয় করে না, তারা অ্যান্টিবডি প্রোডাকশন করে। এই অ্যান্টিবডি অ্যান্টিজেন গুলোকে ডিস্ট্রাকশন করে। কি? জি স্যার, সংক্ষেপে বুঝতেছি। এখনো ক্লিয়ার হয় নাই? স্যার সেম, মানে যেগুলো ইজি জিনিস সেগুলো ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটাও হলো টি সেল কিভাবে কাজ করে একটি ছবি দেখানো আছে। এখানে বলা হচ্ছে টি সেলস আর মোবিলাইজড হোয়েন দে এনকাউন্টার এ সেল সাচ অ্যাজ ডেনড্রাইটিক সেল অর বি সেল that has digested an antigen and is displaying antigen fragments bound to its MHC molecules. এখানে উপরে ব্লু কালারের যে সেলটি সেটি হলো টি সেল, আর নিচে ভাঙ্গাচোরা একটি সেল দেখানো আছে, সেটি হলো অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। এটি ডেনড্রাইটিক সেল হতে পারে, এটি ম্যাক্রোফেজ হতে পারে, এটি বি সেল হতে পারে। সে অ্যান্টিজেনটাকে কিছুটা ডাইজেস্ট করেছে, ডাইজেস্ট করার পর তাকে ব্রেকডাউন করেছে, ব্রেকডাউন করার পর তার সারফেসে সেই এমএসসি মলিকুলের সহায়তায়, এই এমএসসি মলিকুলটা হেল্প করে
এই তার হলো ডাইজেস্টেড অ্যান্টিজেনটাকে সারফেসে এনে শো করার জন্য। ঠিক আছে, তোমরা দেখো যে ওই সারফেসে নিচের দিকে একটি রেড কালার দেখা যাচ্ছে, এই রেড অংশটা হলো এই ফ্র্যাগমেন্টেড অ্যান্টিজেন। ঠিক আছে, সাইটোকাইন হেল্প দি টি সেল ম্যাচিউর। সাইটোকাইন গুলো টি সেলকে ম্যাচিউর সেলে পরিণত করে। এখানে দি এমএসসি অ্যান্টিজেন কমপ্লেক্স, এই মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স এবং অ্যান্টিজেন মিলে যে কমপ্লেক্স তৈরি অ্যাক্টিভেটস দি টি সেল রিসিপ্টর। টি সেলের এই যে রিসিপ্টরটা যেটা হলো বাঁকা, একটি হলো কাপের মতো, এই টি সেল রিসিপ্টরটাকে অ্যাক্টিভেট করে। এন্ড দি টি সেল সিক্রেটস সাইটোকাইন, এই টি সেল গুলো তখন সাইটোকাইন সিক্রেটস করে। সাইটোকাইনস এই যে দেখো ব্লু কালারের কিছু জিনিস এই বাইরে দিয়ে, সেলের বাইরে, টি সেলটার বাইরে দিয়ে দেখা যাচ্ছে, সেগুলো হলো সাইটোকাইনস। ঠিক আছে, সামটাইমস সাইটোকাইনস স্পার দি গ্রোথ অফ মোর টি সেল। এই সাইটোকাইন গুলো নতুন আরো অনেকগুলো টি সেল তৈরি করার ক্ষেত্রে ডান দিকে সহায়তা করতেছে। আর কিছু সাইটোকাইন কি করতেছে, সাম টি সেলস বিকাম হেল্পার টি সেল। এই টি সেলের কেউ কেউ হেল্পার টি সেলে রূপান্তরিত হচ্ছে। এন্ড সিক্রেট সাম সাইটোকাইনস, কিছু সাইটোকাইন সিক্রেশন আছে দ্যাট অ্যাট্রাক্ট ফ্রেশ ম্যাক্রোফেজ। ঠিক আছে, ম্যাক্রোফেজকে অ্যাট্রাক্ট করতেছে। ম্যাক্রোফেজ নিউট্রোফিলস, আদার লিম্ফোসাইটস এন্ড আদার সাইটোকাইনস টু ডাইরেক্ট দি recruits when they arrive on the scene. To direct the recruits once they arrive in the scene. তারা এই যে লিম্ফোসাইট এবং সাইটোকাইন গুলোকে একদিকে হলো ডিরেকশন দিচ্ছে। ঠিক আছে, ডিরেকশন দিচ্ছে কিভাবে হলো তারা হলো ওই অ্যান্টিজেন গুলোকে ডিস্ট্রয় করবে। Some T cells become cytotoxic cells and track down cells infected with viruses. আর কিছু টি সেল, এই যে বললাম কিছু টি সেল হেল্পার টি সেল হচ্ছে, কিছু টি সেল নতুন টি সেলে পরিণত হচ্ছে, আর কিছু টি সেল সাইটোটক্সিক টি সেল তৈরি হচ্ছে। এই সাইটোটক্সিক টি সেল গুলো মূলত ইনফেক্টেড সেলকে ডিস্ট্রাকশন করতেছে। এই যে মাস্ক, এই তোমার হলো একটা পিঙ্ক কালারের যে সেল, এটি হলো ইনফেক্টেড সেল। ইনফেক্টেড সেলটাকে সরাসরি হলো ডিস্ট্রয় করতেছে। এই পাথওয়েটা কিছুটা বুঝছো কিনা? এই ছবিটা তোমাদের একটুখানি মনোযোগ দিয়ে হলো দেখতে হবে এবং স্টাডি করতে হবে। ওখানে কিছু ক্যাপশন দেওয়া আছে, ওখানে কিছু লিটারেচার দেওয়া আছে, এগুলো একটু দেখতে হবে। দেখলে এটা একটু মনোযোগ দিয়ে পড়তে হবে। আর এইটা আসলে তোমাদের আরো একটি লেভেল আছে আসলে 3-2, তখন এগুলো আসলে আরো ডিটেলসটা তোমার যখন ইমিউনোলজি এবং সিরোলজি নামে যখন একটি কোর্স পড়ানো হবে তখন হয়তো এগুলো ক্লিয়ার হবা যে আসলে এগুলো কিছুটা হলেও কমপ্লেক্স পাথওয়ে, কিন্তু বুঝলে যদি আসলে একটু মন দিয়ে পড়ো তাহলে তোমরা বুঝতে পারবা। আমাদের এখানে মিটিং আছে, বলে দেবে। আর রওশন কি আসতে বললো কালকে? আপনি কবে যাবেন? কালকে সকালে 12টা 12:30 দিকে যাবেন। আর আচ্ছা, আর ওইটা চিঠি পাইছেন, ওই যে যেটা আইকিউএসসি যেটা দিছিল? আইপিসি তো দেখেন, হ্যাঁ ডেট হয়ে যেত। আইপিসি কি? ওই যে ওবি এর জন্য যে না, ওটা ডেট OBC, পরে হ্যাঁ। জানানো হবে। ওটা আছে তো। ও আচ্ছা আচ্ছা, ওটা ডেট দেন। এইটা হলো কি 10 তারিখ না 9 তারিখ? 9 তারিখ। 9 তারিখ ওই সব টিচার জেনারেল থাকে। আর এই যে রওশনকে কালকে আসতে। তুমি কোন মাস্টার্সের ক্লাস নিচ্ছ? আন্ডার গ্রাজুয়েট। ভাইরোলজি। ওই ইমিউন সিস্টেম আছে একটু, আচ্ছা, আরেকটা ফার্স্ট ডিফেন্স মেকানিজম। আচ্ছা, তুমি কি জানো যে
তুমি কি অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে প্রথমে দায়িত্ব নিচ্ছিলে চেয়ারম্যানের? চেয়ারম্যানের 2015-তে আমি যখন গেলাম লিয়ানে। তখন কি অ্যাসোসিয়েট প্রফেসর হয়েছি তুমি তো তখন অ্যাসোসিয়েট প্রফেসর না 2015-তে। 2015-তে। হ্যাঁ, আমি ইয়াতে গেলাম না, ওই যে গণবিশ্ববিদ্যালয় লিয়ানে, তখন তুমি অ্যাসোসিয়েট প্রফেসর। তখন অ্যাসোসিয়েট প্রফেসর। হ্যাঁ। তারপর 16-তে তো আগস্ট না সেপ্টেম্বরে তুমি প্রফেসর মানে না 16-তে আসলে তো হইলাম তো গত বছর অ্যাসোসিয়েট প্রফেসর। 16 মানে না প্রফেসর তো আসলে ওই পড়েছিল কেন স্যার এসে তো পরে হলো আরো 1.5 বছর পর হলো ই করলো প্রফেসর না, এমনি কাগজে কলমে 16, কিন্তু বাস্তবে তো হ্যাঁ। মানে আমার হলো জাস্ট হলো মনে হয় 5-6 মাস হলো প্রফেসর হিসেবে শেষে এসে আমি পাইছি। আচ্ছা সবাইকে আসতে আচ্ছা, তোমরা কি একটু কঠিন হচ্ছে না? জি স্যার। জি স্যার। আচ্ছা ঠিক আছে, তোমাদের কাজ হলো সাইটোকাইন কি এটা লিখে রাখো। সাইটোকাইন কি এটা পড়বা, সাইটোকাইন কি এটা ইন্টারনেটে পড়বা, আর হলো এমএসসি কি এটা পড়বা। এই দুটো জিনিস পড়বা, বাকিগুলো তো তোমরা জানোই। এগুলো এখানে আর কোনো শব্দ তোমাদের অজানা নয়। তাহলে কি বললাম, সাইটোকাইন কি সেটা পড়বা, আর এমএসসি কি সেটা পড়বা। ঠিক আছে? জি স্যার। এই দুটো জিনিস পড়ে আসবে সামনের দিনে। আজকে আর আসলে ক্লাস কন্টিনিউ করব না। ঠিক আছে? ওকে স্যার। স্যার এই স্লাইডটা হচ্ছে দিয়ে দিলে আমাদের জন্য সুবিধা হতো স্যার। হ্যাঁ, এই একটু দেরি হবে ইমরান। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। না আসবো হয়তো। আচ্ছা, আসসালামু আলাইকুম। হুম।